বাংলাদেশ অবজারভার, এই দুটি সবথেকে নাম করা ছিল, তুমি রেগুলার লিখে লিখতে সাউথ আফ্রিকার অ্যাপার্থাইড নিয়ে লিখেছিলেন, অনেক মানে বড় বড় সিরিয়াস। সিলেট 6 আসন নিয়ে আমার চিন্তা ভাবনা যেটা, যে এটা অনেক বড় একটা বিস্তীর্ণ এলাকা আমাদের 2 উপজেলা নিয়ে, গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজার, এবং এখানে কাজের অনেক স্কোপ আছে। বিগত 17-15 বছরে তেমন কোনো উল্লেখযোগ্য কাজ হয়নি এখানে, এবং যে সমস্যাগুলো আমরা এখন ফেস করছি সেগুলো আমাদের নাগরিকদের একদম মৌলিক সমস্যা। শিক্ষা ব্যবস্থার যথেষ্ট পরিমাণে নেই, এবং আমাদের চিকিৎসা ব্যবস্থা সেভাবে নেই নাগরিক সংখ্যা অনুপাতে, আমাদের রাস্তাঘাট নেই, কর্মসংস্থান নেই। আমি আমাদের 2 উপজেলার বিভিন্ন ঘরে ঘরে গিয়েছি, ডোর টু ডোর গিয়েছি, এবং আমি দেখেছি যে অনেক পরিবারের ছেলেরা, এমনকি মেয়েরা কিন্তু অনার্স পড়ছে, ইভেন মাস্টার্স পর্যন্ত করছে। পরবর্তী পরিকল্পনাটা কি ওনাদের শিক্ষা অনুপাতে কিন্তু আমাদের কর্মসংস্থান নেই। সেক্ষেত্রে আমাদের ছেলেরা আমাদের 2 উপজেলায় যথেষ্ট কর্মসংস্থানের ব্যবস্থার অভাবে শহরে আসতে হয়। সেক্ষেত্রে তার সিলেট শহরে চলে আসে, এখানেও তেমন সুবিধা নেই চাকরি, তখন বড় শহরগুলোতে যেতে হয়। তখন যেটা হয়, ছেলেরা অনেকটা কিন্তু ডিপ্রেসড হয়ে যায়, হতাশার মধ্যে ডুবে যায়, এবং তখন তারা তাদের যোগ্যতার অনুযায়ী, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তার থেকে নিচে তাদের চাকরি গ্রহণ করতে হয় বা নিজের একটা কর্মসংস্থান খুঁজে নিতে হয়। তো আমি মনে করি যে এখানে কর্মসংস্থান নিয়ে আমাদের ডেভেলপমেন্ট করা উচিত। একই সাথে স্কুলগুলোর কথা যদি বলি, আমাদের যে টিচাররা, তাদের বেতন কিন্তু তাদের যোগ্যতা অনুপাতে না বা তাদের প্রয়োজন অনুপাতে না, এবং সেক্ষেত্রে যথেষ্ট টিচার থাকেও না, ওরা চলে যাচ্ছে, এবং স্টুডেন্টের সংখ্যা অনুপাতে আমাদের শিক্ষা ব্যবস্থার দিকে যদি আমরা তাকাই, তো সেখানেও দেখা যাচ্ছে যে স্কুল এবং কলেজে যেখানে নাম্বার অফ স্টুডেন্টস যতটা, সে অনুপাতে শিক্ষক নেই, এবং ওনাদের বেতনও ওনাদের প্রয়োজনের অনুপাতে যথেষ্ট নয়। তখন অনেক ক্ষেত্রে তারা স্কুলের চাকরি ছেড়ে দিচ্ছেন, অন্য জায়গায় চলে যাচ্ছেন, অন্য কাজে ঢুকে যাচ্ছেন, এবং স্টুডেন্টরাও ওনাদের উপবৃত্তি অতটা পাচ্ছে না, বা যা পাওয়ার কথা সময় মতো পাচ্ছে না। তো এখানে অনেক ক্ষেত্রে আমাদের গ্যাপ আছে, গ্যাপগুলো আমাদের ক্লোজ করতে হবে। তখন শিক্ষা ব্যবস্থা আরও ভালো হলে আমাদের নতুন প্রজন্ম, আগামী প্রজন্ম যোগ্যভাবে গড়ে উঠবে, এবং গড়ে উঠলে আরও বেটার চাকরির জন্য নিজেকে যোগ্য করতে পারবে, এবং ইন্টারন্যাশনাল ক্ষেত্রে ওরা আমাদের অন্যান্য দেশের সাথে পাল্লা দিয়ে চাকরি চেতে পারবে। এগুলো আমাদের গোড়া থেকে, একদম স্টার্টিং থেকে শুরু করে কাজগুলো করতে হবে। যাতায়াত ব্যবস্থার কথা যদি বলি, আমাদের এখানে প্রায় 21টা ইউনিয়ন এবং 2টা পৌরসভা আছে। একটু দূরের যে ইউনিয়নগুলো, দূরের বলতে দূরত্ব ওয়াইজ দূরের না, কিন্তু একটু রিমোট যেগুলো, সেখানে এখনও দেখা যায় যে ওরকম যদি কোনো সিরিয়াস রোগী থাকে, ওই রোগীকে ওখান থেকে সিলেট শহরে আনতে ওরা অনেক সময় মারা যায়। ওরা অনেক সময় দুঃখ করে বলে যে ওদের ওখান থেকে সিলেট শহরে আনার যে কষ্ট, তার থেকে ইন্ডিয়া চলে যাওয়া একটু ইজি। তো সেক্ষেত্রে আমাদের এই গ্যাপগুলোর উপর কাজ করতে হবে। যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ। আমরা অনেক জায়গায় গিয়েছি, যেরকম বাদের পাশে শরীফগঞ্জ কিছু ইউনিয়ন আছে, ওখানে আমাদের যেতে গাড়ি পুরোপুরি যায় না, রাস্তা এতটাই ভাঙা, গাড়ি কিছু দূর গিয়ে আটকে যায়, আমাদের অনেকটা হেঁটে সিএনজি মিক্স করে যেতে হয়েছে। তাও এরকম অবস্থায় একটা রোগী যদি অ্যাম্বুলেন্স যায়, পৌঁছানোও খুব কঠিন ব্যাপার, ওই রোগীকে নিয়ে বের করে আনাও খুব কঠিন ব্যাপার। এগুলোর উপর আমাদের কাজ করবে। আপনারা জানেন যে আমাদের গোলাপগঞ্জ বিয়ানীবাজার প্রবাসী অধ্যুষিত এলাকা, এবং প্রচুর প্রবাসী রেমিটেন্স পাঠাচ্ছে, এবং এটা আমাদের দেশের অর্থনৈতিক চাকাকে সচল করে এবং আমাদের অর্থনীতি অনেক শক্ত করে। সেই হিসেবে আমরা প্রবাসীদের জন্য সেই হিসেবে অতটা কিছু করতে পারি সত্যি কথা বলতে, এবং আমি মনে করি যে ওনাদের জন্য আরও করা উচিত, আমাদের এরিয়াকে আমাদের ডেভেলপ করা উচিত। এবং আমাদের যে বাড়িঘরগুলো আছে, আপনারা দেখবেন ওনারা অনেকে শখ করে বাড়িঘরগুলো বানায়, কিন্তু সেই হিসেবে রাস্তাঘাট ভালো না, কোনো নিরাপত্তা নাই। সেক্ষেত্রে আমাদের নাগরিক নিরাপত্তা, নারীর নিরাপত্তা সব কিছু কিন্তু চ্যালেঞ্জের মুখে আছে। তো প্রবাসীদের জন্য আমাদের আলাদা করে একটা ডিপার্টমেন্ট করা উচিত, ওনাদের যাতে ওরা ওনাদের যোগ্য সম্মানটা পায়, ওনাদের অধিকার সুনিশ্চিত হয়, সেগুলো নিয়ে আমাদের কাজ করা উচিত। এবং বিগত সরকারে বিগত 15-17 বছর সেক্ষেত্রে কোনো কাজ করা হয়নি। তা আগামীতে বিএনপি যদি ক্ষমতায় আসে, ইনশাল্লাহ আমাদের ইচ্ছা আছে প্রবাসীদের নিয়ে আলাদা ডিপার্টমেন্ট করার, যেখানে ওনাদের সমস্ত ব্যাপারগুলো আমরা দেখব। তরুণ ভোটারকে নিয়ে বলবো, বাংলাদেশে একটু বড় সংখ্যক তরুণ ভোটার, এবং অনেকে আছে যারা আজ পর্যন্ত ভোট দিতে পারে। আমাদের বিগত যেই নির্বাচনগুলো হতো, ওগুলো তো আসলে সত্যিকার অর্থে নির্বাচন হতো না, এবং একের ভোট অন্য দিয়ে দিত। তো এখানে প্রথম তরুণ প্রজন্মের একটা বড় অংশ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, এবং আমি বলবো এখনকার তরুণ প্রজন্ম খুবই সচেতন, আগের মতো না যে অতটা ইনফর্মড না, অতটা শিক্ষিত না। এখন এরা অনেক ইনফর্মড, অনেক শিক্ষিত, এবং তরুণ প্রজন্ম যথেষ্ট জ্ঞান রাখে, নিজের দেশের ভালো মন্দ বুঝতে পারে, নিজের সমাজের নিজের ভালো মন্দ বুঝতে পারে। আমি আশাবাদী যে তারা একজন ভালো প্রার্থীকে দেখে তাদের ভোট দিবে, এবং নিজের দেশের ভবিষ্যৎ এবং নিজের
নিজের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে পারে এমন মানুষকে তারা বেছে নেবে। এবং আমার বিশ্বাস আছে তার বিএনপির প্রতি ভোট দিবে, কারণ বিএনপি একটি পরীক্ষিত দল। আমরা আগে যথেষ্টবার ক্ষমতায় ছিলাম এবং আমরা দেখিয়েছি বাংলাদেশে সমাজে যে কয়বার বড় বড় উন্নয়ন হয়েছে, সেটা শিক্ষাক্ষেত্রে হোক, নারীর ক্ষেত্রে হোক, একটা নাগরিকের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে হোক, বিএনপি অনেক বড় বড় কাজ করেছে। এবং বিএনপি যে দুবার ক্ষমতায় ছিল, আমার বাবা ডক্টর সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া, ওনাকে এলাকাবাসীরা সবাই খুব মায়া করে ভাই সাহেব ডাকেন এবং উনি ওই নামেই বেশি পরিচিত। উনি একজন জনদরদী নেতা ছিলেন এবং সত্যিকার অর্থে উনি জনমানবের নেতা ছিলেন। উনি দেশের জন্য অনেক করেছেন, তার গোলাপগঞ্জ বিয়ানীবাজারের জন্য অনেক করেছেন। উনি বিএনপি থেকে এমপি ছিলেন এবং দুবার উনি স্বতন্ত্র এমপিও ছিলেন। এবং উনি রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, শিক্ষা ব্যবস্থার জন্য ব্যাপক কাজ করেছেন। আমাদের পারিবারিক ক্ষেত্রে প্রতিষ্ঠিত 5টি স্কুল এবং কলেজ আছে এবং আমি 2020 সাল থেকে এই 5টি স্কুল এবং কলেজের দায়িত্বে আছি। আমি এগুলো সার্বিক দেখাশোনা করি এবং আমার বাবা আমাকে 2020 সালে প্রথম আমাদের এলাকায় পাঠান যে স্কুলগুলোর সাথে জড়িত হতে। তখন থেকে আমি আমার এলাকায় আসি এবং এলাকার বিভিন্ন মানুষের সাথে আস্তে আস্তে সম্প্রীতি এবং যোগাযোগ গড়ে তুলেছি। আমার আব্বার রেখে যাওয়া যে কাজগুলো ছিল, এর মধ্যে উনি ওনার জীবিতকালে একটা পর্যায়ের পর 2015-16 পর শরীর বেশ খারাপ হয়ে যায়, উনি আসতে পারতেন না এলাকায়, উনি হাঁটুর সমস্যা ছিল, উনি বাড়িতেই থাকতেন। তারপর উনি ওনার জনগণের থেকে মুখ ফিরিয়ে নেননি এবং উনি ওনার সাধ্যমতো যতটা করা যায় আমাদের এলাকাবাসীর জন্য উনি করেছেন। এবং আমার বাবার সন্তান হিসেবে আমি মনে করি যে সেই দায়িত্ব অনেকটা আমাদের পরিবারের উপর আসে। শুধু দায়বদ্ধতা থেকে না, আমি যত এখানে আসি আমার তত ভালো লেগেছে, যত এসেছি সবার সাথে মিশেছি আমার খুব ভালো লেগেছে। এবং আমাদের বিয়ানীবাজার গোলাপগঞ্জে আমি মনে করি যে অনেক কাজ করা বাকি এখনও। তো আমার বাবার সন্তান হিসেবে শুধু না, বিয়ানীবাজার গোলাপগঞ্জে একজন নাগরিক হিসেবে আমি কাজগুলো করতে চাই। আমি শিক্ষা নিয়ে আরও কাজ করতে চাই। আমি চেষ্টা করব আমার সর্বোচ্চ দিয়ে যাতে যাতায়াত ব্যবস্থা যতটা ভালো করে ওঠা যায় এবং আমাদের নাগরিকদের সচেতন করতে হবে। যেরকম স্বাস্থ্যের ব্যাপার নিয়ে আমাদের নাগরিকরা অনেক ক্ষেত্রে সচেতন না যে কী করলে বড় বড় অসুখ বিসুখ থেকে দূরে থাকা যায়। সার্বিকভাবে সমাজের জন্য কাজ করতে চাই আমার বাবার মেয়ে হিসেবে। এবং আমি আমার বাবাকে যেভাবে আমাদের এলাকাবাসী ভালোবাসতেন, ওই ভালোবাসাতে কিছুটা হলে আমি পেতে চাই। এই ভালোবাসা পাওয়ার লক্ষ্যে এবং দেশের জন্য কাজ করার লক্ষ্যে আমার এখানে আসা। এবং আমি বারবার বলেছি যে এইবার ইলেকশনের নমিনেশনের সাথে আমার রাজনীতিতে আসার সম্পর্ক নেই। আমি নমিনেশন পেলেও আছি, নমিনেশন না পেলেও আছি। এবং বিএনপি থেকে যাকে সম্ভাব্য প্রার্থী দেওয়া হয়েছে, আমি বলবো যে আমরা সবাই একসাথেই কাজ করব, কারণ আমাদের সবার লক্ষ্য থাকবে ধানের শীষকে বিজয়ী করে আনা। কারণ ধানের শীষের বিজয় হলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে, এই ব্যাপারে আমার বিশ্বাস আছে। আমি বিএনপি পরিবারের একজন ক্ষুদ্র কর্মী। আমি দল থেকে যদি চূড়ান্ত মনোনয়নে না থাকি, সেক্ষেত্রেও আমায় বলবো যে আমি দলের হয়ে কাজ করতে চাই, কারণ আমি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করি এবং আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করি। আমি দেশ গড়াতে বিশ্বাস করি এবং আমি মনে করি আমি বিএনপি পরিবার থেকে দেশের জন্য অনেক কিছু করতে পারবো। সেটা মনোনয়ন পাই বা না পাই, আমি আমাদের দলের হয়ে কাজ করতে চাই ভবিষ্যতে। আমাদের 2 উপজেলাতে ইউনিয়নের স্বাস্থ্যকেন্দ্র আছে, কিন্তু সেটা অনেকটাই দুর্ভাগ্যবশত নামে মাত্র। স্বাস্থ্যকেন্দ্রগুলোতে প্রয়োজন মতো চিকিৎসক নেই, চিকিৎসকের সংখ্যাও কম, ওরা ওরা সময় দিতে পারে না, ওষুধপত্রের ব্যবস্থাও নেই। সেক্ষেত্রে যে কারণে স্বাস্থ্যকেন্দ্রগুলো করা হয়েছে, সেই কারণটা আসলে আমাদের লাভটা আমাদের নাগরিকরা পাচ্ছে না। সেক্ষেত্রে আমি বলবো যে স্বাস্থ্যকেন্দ্রকে ইন দ্য ট্রু সেন্স আমরা অতটা বড় করতে চাই, অতটা এফেক্টিভ করতে চাই, যেটা আমাদের সাধারণ নাগরিক চিকিৎসা সুবিধাটা পান। এই ব্যাপারে আপনারা জানেন যে বিএনপির 31 দফায় বিএনপির পরিকল্পনা আছে আগামীতে আমরা ইনশাল্লাহ ক্ষমতায় গেলে আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই, তাহলে আমরা আমাদের ইউনিয়ন যে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে এগুলোকে সঠিক অর্থে আমরা জনগণের কাছে সেবার কাছে নিয়ে যেতে চাচ্ছি, যাতে জনগণের কাছে সেবা পায়। আপনারা জানেন যে আমাদের আগামীতে যে ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, সেখানে ভোটারদের একটা বড় অংশ, প্রায় অর্ধেকের মতো তরুণ প্রজন্ম, এবং এনারা অনেকে আজ পর্যন্ত ভোট যে অধিকারটা চর্চা করতে পারেনি সঠিকভাবে। কারণ আমাদের গত যে ইলেকশনগুলো হতো বিগত 15 বছর, এটা অনেকটাই নির্বাচন হয়নি, রাতের ভোট হয়েছে। তো সেক্ষেত্রে নির্বাচনের যে একটা ভোটাধিকার থাকে, একটা নাগরিকের মৌলিক অধিকার, তারা এটা চর্চা করতে পারেনি। আমি নিজেই গতবার ভোট দিইনি এবং আমি মনে করি যে এই ভোট দেয়া না দেয়া এক ছিল। একটা নাগরিকের সব থেকে বড় নাগরিক অধিকার হচ্ছে ভোটের অধিকার, তরুণ প্রজন্ম পারেনি। এবং আমি আশাবাদী যে অনেক বছর পর একটা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হতে যাচ্ছে। তরুণ প্রজন্ম নিশ্চয়ই এটা নিয়ে অনেক এক্সাইটেড, আমরা সবাই অনেক এক্সাইটেড। এবং আমি
জানি যে তরুণ প্রজন্ম এখন যথেষ্ট শিক্ষিত, সচেতন এবং নিজের ভালো বুঝতে পারে, সমাজের এবং নিজের দেশের ভালো বুঝতে পারে, এবং আমার বিশ্বাস আছে তারা তাদের নিজেদের নেতৃত্ব হিসেবে একজন যোগ্য প্রার্থীকে, সব থেকে যোগ্য দলটাকে বেছে নেবে। আমি আশাবাদী যে তরুণ প্রজন্মের সমস্ত ভোট এবার ধানের শীষে।